নমস্কার টাইপ বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। শুরুতেই যে বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে, অর্থাৎ আজ শনিবার আরজি কর মামলার শিয়ালদা কোর্টে সুপ্রিম বলা যেতে পারে এক্সট্রিম রায় দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কি সাজা হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আর ঠিক সে জায়গায় অনেকগুলো বিষয় এখানে তুলে ধরা দরকার। গত 9ই আগস্ট 2024 সাল, গত 9 আগস্ট 2024 সালের পর থেকে অনেকগুলো ঘটনা প্রবাহ পরপর ঘটে গিয়েছে। মূলত তার মধ্যে বিশেষ করে 9ই আগস্ট থেকে 9ই আগস্ট 2024 সালে যে ঘটনা, যে রোমহর্ষক ঘটনা ঘটেছিল তা নাড়িয়ে দিয়েছিল সমস্ত বিশ্বকে। একজন কর্মরত চিকিৎসককে তার নিজস্ব কর্মস্থলে গিয়ে একজন কিংবা অনেকজন, এক কিংবা একাধিক মানুষ একসঙ্গে আসতেও পারে কিংবা একা কেউ আসতে পারে, সেইভাবে গিয়ে সেই মহিলা, সেই নির্যাতিতা ধর্ষিত হন এবং তারপর খুন হন। টাইমলাইনটা একবার দেখুন। আরজি কর মামলার টাইমলাইন: 12ই আগস্ট 2024 মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদ থেকে ইস্তফা দেন। 13ই আগস্ট কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ মূলত 4 দিনের গ্যাপ ছিল এবং তারপরেই সিবিআই এর কাছে হস্তান্তর। 15ই আগস্ট 2024 একদল দুষ্কৃতী, 14ই আগস্ট 2024 একদল দুষ্কৃতী সরাসরি সেখানে এক প্রকার রোমহর্ষক ছবি দেখা যায়, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। 18ই আগস্ট সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত বিবেচনায় আগস্ট মামলার শুনানি দেন। শুনানি ঘোষণা করেন। 20 আগস্ট 2024 সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠায়। এরপর 21শে আগস্ট 2024 কেন্দ্র হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব এর হাতে তুলে দেওয়া হয়। এরপর 24শে আগস্ট 2024 প্রধান অভিযুক্ত সঞ্জয় সহ 6 জনের মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল। 25শে আগস্ট প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং 14 জনের বাড়িতে সিবিআই অভিযান চালায়। 14 থেকে 15ই সেপ্টেম্বর সিবিআই প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করে। 21শে সেপ্টেম্বর 2024 42 দিন পর মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে চিকিৎসকেরা, তাদের ধর্মঘট শেষ করে। 5ই অক্টোবর 2024 6 জুনিয়র ডাক্তার কলকাতায় অনশন শুরু করেন। 21শে অক্টোবর 2024 জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাদের অনশন শেষ করেন। 13ই ডিসেম্বর 2024 প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি জামিন পান। 9ই আগস্ট 2024 যে ঘটনা ঘটেছিল তার টাইমলাইন আপনাদের সামনে রাখলাম। মূলত 5 মাস 9 দিন পর আজ সেই সময় যখন দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়। যদিও অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে, সঞ্জয় রায় একাই এ কাজ সত্যিই করেছে নাকি এর সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। যদিও বা বিচারপতি অনির্বাণ তিনি কিন্তু সরাসরি বলছেন যে দোষী সাব্যস্ত কিসের বেসিসে হয়েছে, নাকি ধর্ষণের ফলে খুন, ধর্ষণের ফলে মৃত্যু এবং তারপরে খুন, অর্থাৎ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 130(1), অর্থাৎ কোনো এক জায়গায় 103(1), অর্থাৎ কোনো এক জায়গায় 64 বিএনএস 64 যেখানে শুধুমাত্র ধর্ষণ, তারপরে 66 যেখানে ধর্ষণের জন্য খুন, তারপর 103(1) যেখানে মৃত্যু। অর্থাৎ আদালতের রায় সম্পর্কিত 3টি বড় বিষয় এখানে উঠে আসছে। ফরেন্সিক রিপোর্টই সিদ্ধান্তের ভিত্তি, যেখানে স্পষ্টত 64, 66 এবং 103 এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিচারপতি অনির্বাণ দাস বলেন, এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। এখানে মোড় ঘোরানো আরও অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে 3 নম্বর আপনাদের সামনে রাখছি। দোষী সাব্যস্ত সঞ্জয় কথা বলার সুযোগ পাবেন 20 তারিখ। আদালত ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে, যেখানে দেখানো হয়েছে যে সঞ্জয় রায় এই মামলায় জড়িত ছিলেন। ঘটনাস্থলে এবং ভুক্তভোগী চিকিৎসকের শরীরে সঞ্জয়ের ডিএনএও পাওয়া গিয়েছে। সঞ্জয় রায়কে ভারতীয় বিচার কোড আইনের, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 এবং 103(1) অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যে মোড় ঘোরানো তথ্য আপনাদের সামনে রাখবো, অর্থাৎ 7 মিনিটের মধ্যে বিচারপতি তার রায় ঘোষণা করে দেন। অর্থাৎ সেখানে সঞ্জয় রায় প্রথমে উপস্থিত ছিলেন না। বিচারপতি প্রথম এলেন এবং এসেই বললেন সঞ্জয় রায়ের নিরাপত্তাটাও তাকে দেখতে হবে। এটাই তো আমাদের গণতন্ত্র, এটাই তো আমাদের গণতান্ত্রিক দেশ, যেখানে সাসপেক্ট, অভিযুক্ত, দোষী
প্রত্যেককে বলার সুযোগ দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে তার কথা শোনা হয়। অর্থাৎ সেই জায়গায় সঞ্জয় রায় তার সামনে যখন বিচারপতি অনির্বাণ দাস তিনি বলছেন যে যাবতীয় তথ্যর ভিত্তিতে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার যে আপনি ধর্ষণ করেছেন এবং ধর্ষণের ফলে সেই নির্যাতিতা মৃত্যুর সম্মুখীন হয়েছেন এবং 103(1) বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 103(1) শেষে খুন করা হয়েছে। এই কথা বলবার পরে সঞ্জয় রায় যে মোড় ঘোরানো কথা বলেছে তা হলো, যদি সত্যি তিনি এই কাজ করতেন তাহলে তার গলার মধ্যে একটি রুদ্রাক্ষর মালা ছিল, সেই রুদ্রাক্ষর মালা কোথায় গেল? অনেকগুলো প্রশ্ন এখানে উঠছে। শুধুমাত্র এটা নয়, তিনি আরও বলেন, আমি গরিব মানুষ, আমাকে ফাঁসানো হচ্ছে। যেদিন সঞ্জয় রায়কে সরাসরি বলে দেওয়া হলো যে আপনার সম্বন্ধে সাজা ঘোষণা করা হবে, সেদিনও সঞ্জয় রায় এক প্রকার নির্বাক ছিলেন। প্রিজন ভ্যানে তিনি বলেছিলেন যে তাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু কোর্টের ভেতরে নয়, কোর্টের বাইরে সংবাদ মাধ্যমের সামনাসামনি তিনি বলেন এই কথা এবং পুলিশ প্রশাসনের সামনে এই কথাগুলো বলেন। এবার এখানে দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খতিয়ে দেখা দরকার। তার কারণ সঞ্জয় রায় কেন এই কথাগুলো বলছেন? এক, হতে পারে সঞ্জয় রায় ভিকটিম কার্ড প্লে করছে, অর্থাৎ যে দেশে গণতন্ত্র রয়েছে, যে দেশে যিনি সাসপেক্ট, যিনি অভিযুক্ত, যিনি কালপ্রিট, তাকেও বলার সুযোগ দেওয়া হয়, আর ঠিক তার ভিত্তিতেই তিনি হয়তো বলছেন যে তিনি গরিব। মূলত আমরা জানি এদেশে প্রচলিত একটি কথা রয়েছে, বিচার ব্যবস্থা তার দিকেই যায় যার কাছে টাকা আছে, অর্থাৎ ফেলো করি নাও বিচার, এরকম প্রবাদ বাক্য শোনা যায়। আর ঠিক সে জায়গায় গরিব মানুষ, তাদের রায়, তাদের বিচার হয় না, এমনটাও অনেক সময় অনেক তথাকথিত ব্যক্তিরা বলে থাকেন। কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের দেশের আইন যথেষ্ট ভালোভাবে সমর্পণ করা হয় আমাদের দেশের মানুষের জন্য। মূলত আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তিনি অনেকগুলো বিষয় যা আগে সংবিধানের দেবতার, আইনের দেবতার চোখ পট্টি দিয়ে, কালো পট্টি দিয়ে ঢাকা হতো, আর সেই কালো পট্টিও তিনি উঠিয়ে দিয়েছিলেন। তার কারণ তিনি বলার কথা তিনি বলতে চেয়েছিলেন, তিনি বার্তা দিতে চেয়েছিলেন সাধারণ মানুষকে, আম জনতাকে, যে আইন সবার জন্য সমান, বিচারও সবার জন্য সমান হবে, যে দোষী সে শাস্তি পাবে, সেখানে গরিব বড়লোক কোনো জাত পাত থাকে না। আর ঠিক সেই জায়গায় সঞ্জয় রায় হয় ভিকটিম কার্ড প্লে করবার চেষ্টা করছেন, তিনি বলছেন তিনি গরিব, তাই তার বিচার সঠিক হচ্ছে না এবং তাকে ফাঁসানো হচ্ছে। শুধু তাই নয়, এখানে আরও একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন সঞ্জয় রায় ঠিক এই কোর্টের বাইরে বলছিলেন, আজ কোর্টের ভেতরে সরাসরি বিচারপতির দিকে আঙুল তুলে এই কথা বলছেন। এখানে অনেকগুলো বিষয় সামনে আসতে পারে। এক, সঞ্জয় রায় অত্যন্ত ঔদ্ধত্যপরায়ণ একজন ব্যক্তি, যিনি জানেন যে তাকে কোনোভাবে বিচারের আওতায় আনা যাবে না। তার মধ্যে এই ঔদ্ধত্য এতদিন ধরে পোষণ করা হয়েছে, ভেতরে ইনজেক্ট করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অন্যায়ের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তার যখন কিছু হয়নি তাহলে এটাও নিশ্চয়ই কিছু হবে না। এবং অত্যন্ত ভয়ঙ্কর এবং বলা যেতে পারে তিনি ফিউরিয়াস, তিনি ডোন্ট কেয়ার একটা ভাবে বিচারপতিকে সরাসরি বলছেন, আপনিও জানেন যে আমি দোষ করিনি, পুলিশও জানে, সংবাদ মাধ্যমের কর্মীরাও জানে, সবাই জানে যে তিনি দোষী নন, তাকে দোষী বানানো হচ্ছে, দোষী সাব্যস্ত করা হচ্ছে, যেহেতু তিনি গরিব। তিনি কারোর নামও কিন্তু বলছেন না। যদি সত্যি তাকে ফাঁসানো হয়, তিনি নাম বলছেন না কেন? এখনো পর্যন্ত তিনি নাম বলেননি। কিন্তু না, আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটাই সুদৃঢ় এবং সবার জন্য সমান। 20 তারিখ প্রথম শুনানির শুরুতেই সঞ্জয় রায়ের কথা শোনা হবে। সঞ্জয় রায় প্রথমে তার কথা বলবেন, তারপরে সর্বোচ্চ সাজা ঘোষণা অথবা সর্বনিম্ন সাজা ঘোষণা, একবার মেনশন করে দিই, সর্বোচ্চ সাজা ঘোষণা মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড, দুটোই অত্যন্ত পেইনফুল। এটা কেন করা হচ্ছে? ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে কেন? কেন এই নজির তৈরি করা হচ্ছে? তার কারণ সাধারণ মানুষকে এটা বোঝানো দরকার যে এই রকম শাস্তি হবে আপনাদেরও, যারা এই ধরনের কাজ প্রতিনিয়ত করবার চেষ্টা করবেন বা সাহস দেখাবেন।
আপনারা নিশ্চয়ই জানেন রাজ্য সরকার অপরাজিতা বিলের কথা বারবার বলেন। কেন বলেন? তার কারণ এদেশের রাজ্যের সরকারের প্রতি আস্থা রেখে সরকারকে আনা হয় সাধারণ মানুষ তাদের আঙুলের ছাপ দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে নিয়ে আসে। তার কারণ তাদের সেফটি, তাদের সিকিউরিটি এবং তার সঙ্গে সঙ্গে তাদের জীবন কৌশলী সব কিছু সঠিকভাবে থাকবে বলে। কিন্তু না, যদি সেখানে কোনো রকমভাবে কোশ্চেন তৈরি হয় তাহলে 9ই আগস্টের পর থেকে একের পর এক রাত দখল কর্মসূচি, ভোট দখল কর্মসূচি, রাস্তায় রাস্তায় বিক্ষোভ, কখনো নবান্ন অভিযান, কখনো স্বাস্থ্য দপ্তর অভিযান, বিভিন্ন কিছুর চিহ্ন, ছবি, নজির দেখেছে বাংলা। তার কারণ সরকারের প্রতি আস্থা হারালে সাধারণ মানুষ মাঠে নামে, ময়দানে নামে, রাজপথে নামে, বাড়ি থেকে বেরিয়ে, এসির হাওয়া থেকে বেরিয়ে গ্রাউন্ড জিরোতে নামে। তার কারণ তাদের সেফটি, সিকিউরিটি সব কিছু প্রশ্নের সম্মুখীন। আর ঠিক সে জায়গায় এবার আবারও আপনারা রাজপথের ছবি নিশ্চয়ই দেখেছেন ট্রাইব বাংলা পর্দায়, যেখানে এখনো পর্যন্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও সাধারণ মানুষের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে। 4জন ব্যক্তি সেখানে ছিলেন, বিশেষ করে 2জন মহিলাও সেখানে ছিলেন। তাহলে তাদের ব্যাপারে কি তদন্ত হচ্ছে? সরাসরি নির্যাতিতার মা বাবা বলছেন নির্যাতিতার ঘাড়ে যে কামড় বসানো হয়েছিল সেই বিষয়েও কেন সিবিআই কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ করলেন না তার মা বাবাকে। মুহূর্তের বড় খবর, রায়ের আগে নির্যাতিতার বাবার দাবি আইনজীবী এবং সিবিআই আমাদের আদালতে না যেতে বলেছে, না সিবিআই খুব বেশি চেষ্টা করছে। কেউ না কেউ নিশ্চয়ই এর সঙ্গে জড়িত। সাম্প্রতিক আদালতের কার্যক্রম সম্পর্কে আমি কিছুই জানি না, এটা নির্যাতিতার বাবা বলছেন। নির্যাতিতার বাবা দাবি করছেন সিবিআই আমাকে কোথাও ডাকেনি, তারা একবার বা দুবার আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু যখনই আমরা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছি তারা সবসময় বলেছে যে তদন্ত চলছে। অনেকগুলো প্রশ্ন রয়েছে। নির্যাতিতার বাবা মা স্বয়ং দাবি করছেন, বলছেন আমার মেয়ের ঘাড়ে কামড়ের চিহ্ন ছিল কিন্তু সেখান থেকে নমুনা নেওয়া হয়নি, এমনকি পোস্টমর্টেম রিপোর্টও কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এরপরে অনেকগুলো প্রশ্ন কি আপনাদের মনে আসছে না? এতদিন পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই নিয়েও প্রশ্ন উঠেছিল, এবার বিচারের দিকেও প্রশ্ন উঠছে। ডিএনএ রিপোর্টে বলা হয়েছে যে সেখানে 4জন পুরুষ এবং 2জন মহিলা উপস্থিত ছিলেন। আমরা চাই এর সঙ্গে জড়িত সকলের শাস্তি হোক। কে বলছেন? নির্যাতিতার বাবা বলছেন, দাবি করছেন। সেগুলো আপনাদের সামনে রাখছি। রায়ের আগে নির্যাতিতার বাবার দাবি আপনাদের সামনে রাখলাম। মূলত এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তদন্ত কিন্তু শেষ হয়ে যায়নি। আমি আরও একবার রিপিট করছি, যেসব দর্শক ভাবছেন নিশ্চয়ই এটাই শেষ, এটাই ইতি, না, তদন্ত এখনো চলছে। শতপ্রণোদিত মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট, এখনো পর্যন্ত অনেক কিছুই অধরা। এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি। প্রিলিমিনারি চার্জশিট জমা দেওয়ার পরে তার যে রায় ঘোষণা, তার যে সাজা ঘোষণা, তা 20 তারিখ অবশ্যই দেওয়া হবে বিচারকের পক্ষ থেকে শিয়ালদা কোর্টে। কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম বলা যেতে পারে অন্তিম সাজা কারা কারা পাবে তা এখনো প্রশ্নের সম্মুখীন হয়ে রয়েছে। কারা কারা এর সঙ্গে জড়িত, কারা কারা এই কাজের সঙ্গে শতপ্রণোদিতভাবে জড়িত ছিল কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল, এসব কিছুই এখনো অধরা। তদন্ত এখনো চলছে। সঞ্জয় রায় একাই দোষী নাকি আরও অনেকে? প্রশ্ন এখনো রয়েছে, কিন্তু প্রশ্নের উত্তর কুল কিনারা এখনো নেই। ইনি সেই ব্যক্তি যিনি সঞ্জয় রায়, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আর ঠিক সে জায়গায় এই মুহূর্তে কুণাল ঘোষ বিশেষ করে বারবার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে সামনে এসেছে, তা হলো 9ই আগস্টের পরের দিন 10ই আগস্ট কলকাতা পুলিশের তৎপরতায়, তখন যদিও বা প্রাক্তন সিপি ছিলেন বিনীত গোয়েল, তিনি সরাসরি তার তত্ত্বাবধানে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায়কে। ঠিক তারপরে 4 দিন পেরিয়ে যাওয়ার পরে যখন সেখানে সিবিআই এর তৎপরতা শুরু হলো, তারপরেও দোষী সাব্যস্ত হয়ে রইলেন শুধুই সঞ্জয় রায়, আর কেউ নয়। শুধুমাত্র এখনও পর্যন্ত সঞ্জয় রায় অভিযুক্ত হয়ে রয়েছেন এবং দোষীও সাব্যস্ত হয়েছেন। আর ঠিক সে জায়গায় স্বাভাবিকভাবেই বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, বহুবার চেষ্টা করা হয়েছে। বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী শিবির বিভিন্ন ক্ষেত্রে বাংলার ওই তুতু মেমে চলেছে। এবার সে সুযোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ সরাসরি কি বলছেন একবার শোনাই, দেখুন।
ये कोर्ट में जो आज वर्डिक्ट हुआ है वो तो एक फेज है, क्योंकि आज उसको दोषी माना गया और पनिशमेंट क्या होगा नेक्स्ट डे पर कोर्ट अनाउंस करेंगे। इसके ऊपर अभी कोई कमेंट करना ठीक नहीं है, लेकिन ये जरूर साबित हो गया है कलकत्ता पुलिस आरजी और केस में विद इन 24 आवर्स अरेस्ट किया था वो संजय राय को। तो कलकत्ता पुलिस का जो इन्वेस्टिगेशन, कोलकाता पुलिस को जो फोकस थे वो एकदम ठीक ठाक थे, राइट वे पर थे। और उसके बाद वी वांट सीबीआई, वी वांट सीबीआई, वी वांट सीबीआई, वो लोग आज बोल रहा है कि सीबीआई के इन्वेस्टिगेशन में हम लोग सेटिस्फाइड नहीं है। अब देखिए, पहले आज ये साबित हो गया है कलकत्ता पुलिस जो इन्वेस्टिगेट कर रहे थे, अरेस्ट किए थे, वो तो एकदम सही था। दूसरा तरफ देखिए, आज जो लोग ये सब बोल रहा है, ये क्वेश्चन है, वो क्वेश्चन है, ये ट्रायल चल रहे थे सियालदा कोर्ट में, केस मॉनिटर्ड हो रहा है सुप्रीम कोर्ट में। सुप्रीम कोर्ट में इन सब को लॉयर सुप्रीम कोर्ट में मौजूद था, इसका जो भी कहना था सब सुप्रीम कोर्ट में बोल दिया, लेकिन सुप्रीम कोर्ट ने उसका कोई बेस, उस सुप्रीम कोर्ट के सामने उसका कोई बेस प्रूफ नहीं हुआ, इसीलिए सुप्रीम कोर्ट इंटरवेन नहीं किया इन्वेस्टिगेशन और ट्रायल में। तो अभी जो सुप्रीम कोर्ट में बार बार बोला गया और वहां पर कोई साबित नहीं कर सका, तो वो लोग फिर अगर डायल्यूट कर रहे हैं ये, तो इसका एक कंस्पिरेसी है। ये लोग क्या चाहते हैं, जो रेप और मर्डर केस में जो संजय राय का फांसी हम लोग चाहते हैं, तो ये लोग ये क्राइम वो डायल्यूट कर रहा है। दादा, इस पूरे केस में फैसला तो आ गया कि वो दोषी है, ये चीज हो गया, लेकिन संजय ने जज के सामने बोला कि इस पूरे उसके ऊपर कोई कमेंट नहीं करूंगा, क्योंकि सब जो डॉक्यूमेंट्स था, जो अदर फॉरेंसिक जो रिपोर्ट्स था, जो प्रूफ्स था, वो साबित हो गया है, जो वही किया है। तो इसके ऊपर कोई कमेंट करना जरूरी नहीं है। ट्रायल कोर्ट में भी वो साबित हुआ है और सुप्रीम कोर्ट मॉनिटर कर रहे थे, वहां पे भी साबित हुआ है। अभी वो क्या कर रहे हैं, उसका लॉयर के शायद एडवाइस में कुछ स्टेटमेंट हो सकता है, उसके ऊपर এই বিষয় নিয়ে কুণাল ঘোষ ইতিমধ্যেই সরব হয়ে পড়েছেন। অর্থাৎ দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এই ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস একটু অক্সিজেন তো পেয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের বলার জায়গা আরও বেশি এক ধাপ এগিয়ে গেল। তার কারণ কলকাতা পুলিশ যা ইনভেস্টিগেট করেছিলেন তার বেসিসে সঞ্জয় রায়কে গ্রেপ্তারও করা হয়েছিল সত্যিই 24 ঘন্টার মধ্যে। এবং তারপরে সবাই যখন বলছে সিবিআই তদন্ত চাই, তখন সিবিআই সেই একই তদন্ত করবার পরে দোষী সাব্যস্ত সেই একই ব্যক্তি সঞ্জয় রায়। যদিও বা এই বিষয় নিয়ে জলঘোলাও চলছে তীব্র আকারে। সঞ্জয় রায় বলছেন শুধু তিনি একা নন, অর্থাৎ তাকে ফাঁসানো হয়েছে এবং কার্যত সে তার উপর ওঠা অভিযোগকে নস্যাৎ করবার বহু চেষ্টাই করছেন। ইতিমধ্যে কখনো গরিব, কখনো বা তাকে ফাঁসানো হচ্ছে, কখনো বা রুদ্রাক্ষর মালার এক্সকিউজ চলছে, অজুহাত চলছে। তারপরেও এখনও পর্যন্ত সঠিক তদন্ত কবে হবে, কে করতে পারবে, এই বিষয় নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের এখনও দাবি সঞ্জয় রায় একা এই কাজ করতে পারে না। অর্থাৎ যে ব্রুটাল অ্যাটাক করা হয়েছে, যে পাশবিক অত্যাচার করা হয়েছে নির্যাতিতার উপর, তা কখনো একটি মানুষের পক্ষে করা সম্ভব নয়, এখনও সাধারণ মানুষ বলছে। আপনাদের সামনে রাখলাম নির্যাতিতার বাবার দাবি ঠিক কী, নির্যাতিতার বাবাও ঠিক কী কথা বলছেন। নির্যাতিতার বাবাও বলছেন সিবিআই এর তদন্তে তারাও স্যাটিসফাইড নয়। এক প্রকার জিজ্ঞেস এখনও পর্যন্ত সেভাবে তাদেরকে করাই হয়নি। কখনো বা নির্যাতিতার ঘাড়ে যে কামড়ের কথা, যে কামড়ের উল্লেখ করা হচ্ছে, সেই বিষয় নিয়েও নির্যাতিতার বাবা মাকে কিছু আলাদা করে জিজ্ঞেস করা হচ্ছে না। 4 জন মেল অর্থাৎ পুরুষ এবং 2 জন মহিলার যে বিষয় উঠে আসছে, সেই বিষয়েও
তারা আলোকপাত করবার চেষ্টা করেছেন, অর্থাৎ নির্যাতিতার মা বাবা। এখনো পর্যন্ত প্রশ্ন অনেক, কিন্তু উত্তর এখনো পর্যন্ত অধরা। আর ঠিক সেই জায়গায় আরেকটি বক্তব্য আপনাদের সামনে রাখছি, দেখুন। में हम लोग का जो ओरल आर्ग्यूमेंट में हम लोग जब ओरल आर्ग्यूमेंट किए कोर्ट के अंदर में, जब आर्ग्यूमेंट के डेट था, तो हम लोग कुछ पॉइंट्स रेज किए थे। तो उसी पॉइंट्स में से तो कोर्ट जब ये पॉइंट आज 14 से 15 जो पॉइंट बोला है, उसी पॉइंट में से 3-4 तो पॉइंट तो था ही, क्योंकि हम उसी पॉइंट में हमने हिंच अपॉन किया था। नहीं, आज देखिए, ये तो संजय का एक डिफेंस माने टैक्टिक्स था, ठीक है, डिफेंस स्टांस था। और ये डिफेंस जो संजय राय आज ने बोला, आज जो उसने बोला, उसका लॉयर मतलब उसका काउंसिल को ऐसा कुछ लेके आना चाहिए था जब क्रॉस एग्जामिनेशन हो रहा था। कुछ ऐसा आया नहीं, तो जब ऐसा कुछ आया नहीं तो कोर्ट में ऐसा कुछ मतलब जब कोर्ट के रिकॉर्ड में ऐसा कुछ आया नहीं तो कोर्ट ऐसे इसे कैसे मानेंगे। देखिए, इसका प्रिलिमिनरी प्रिलिमिनरी चार्जशीट है, तो फाइनल जो चार्जशीट है, जब चार्जशीट जब देंगे तो अब अगर हम और अभय के पेरेंट्स उससे सहमत नहीं होते तो हम तभी के तभी प्रोसीड माने एज पर द लॉ मतलब फर्दर इन्वेस्टिगेशन के लिए हम नाराजी पिटीशन डालेंगे और फर्दर इन्वेस्टिगेशन के लिए हम प्रोसीड करेंगे लर्नेड कोर्ट ऑफ लॉ में। राजदीप हालदार, শিয়ালদা কোর্ট, সৌভিক ঘোষ, শিয়ালদা কোর্ট। ঠিক এই জায়গাতেই যখন নির্যাতিতার আইনজীবী, নির্যাতিতার পরিবারের আইনজীবী এবং সিবিআই এর আইনজীবী বলছে যে এখানেই তদন্ত শেষ নয়, আরও চলবে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগেও অনেকগুলো তদন্ত এখনও আছে, বাকি রয়েছে, এখনও শেষ পর্যায়ে পৌঁছায়নি এই তদন্ত। আর ঠিক সেই জায়গায় সঞ্জয় রায়, যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই দোষীর বাড়ির লোক কি বলছে, দিদি এবং মা কি বলছে, রাখবো আপনাদের সামনে, দেখুন। क्या बोलेंगे हम, बोली क्या बोल सकते हैं, जो आइन को ठीक लगेगा वही। बहुत करीब थे वो आपके, छोटे भाई थे, काफी उम्र में भी छोटे थे, बेटे की तरह आपने उन्हें पाला था। क्या आपको कभी लगा था कि ये दिन देखना पड़ेगा? नहीं नहीं, कभी नहीं लगा था, कभी सोच ही नहीं पाए कि ऐसा कुछ करेगा। क्या बोले। एक बार फिर पूछेंगे कि संजय क्या ऐसे ही बचपन में थे जैसा अभी वो इस केस में सामने आए हैं, लगे हैं? नहीं नहीं, छोटा में ऐसा कुछ नहीं था। छोटा में बाकी सब बच्चे जैसा होता है वैसा ही था, नॉर्मल जैसे होता है छोटा बच्चा। बड़ा होके भी कुछ ऐसा देखे ही नहीं कभी। तो आपको क्या लगता है कि जो कुछ है वो अगर अभियुक्त भी है या आरोपी भी है तो वो अकेला है या उसे सिर्फ एक बलि का बकरा बनाया जा रहा है? देखिए, ये तो मुझे नहीं पता कि क्या सच है क्या झूठ है। वो टीवी में जो न्यूज सुन रहे थे तो लग रहा था कि वो सुन रहे थे कि बहुत कोई संग में है, पता नहीं अब मुझे भी। अब आखिर में वो अकेला खड़ा है। हाँ, अभी तो वो अकेला ही। किस पर क्या बोलेंगे आप? इस पर क्या बोले, अगर वो गलती किया है तो जो सजा देगा आइन मंजूर है। वो कौन सी परिस्थितियां थी जब संजय पूरी तरह से आप लोगों से अलग हो गया? नहीं, ऐसा कुछ अलग नहीं, मतलब मेरे साथ कोई संपर्क ही नहीं था। मेरे शादी के बाद मेरे जाना आना कुछ नहीं था वहाँ पे। पर सुनते थे क्योंकि ज्यादा दूर नहीं है संजय का। हाँ, ऐसा कुछ उसके बारे में कभी सुने भी नहीं हम। वो शादीशुदा भी था, 2-3 शादी। हाँ, दो शादी हुआ था। तो उनके साथ कभी अनबन कुछ हुई आपकी? नहीं 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 नहीं, हमें क्या बोले आपको कि मेरे कभी जाना होता ही नहीं था, वो घर हम कभी गए ही नहीं। आज अगर फैसला आ जाता है और पूरी तरह से खिलाफ आता है फैसला संजय के, तो क्या करेंगे? क्या करेंगे, आइन के ऊपर पूरा भरोसा है। अगर वो गलती किया है तो उसे सजा मिलेगा तो मंजूर है। और अगर मान लीजिए वो साजिश का शिकार हुआ तो मैं क्या कर सकती हूँ, ये तो आइन देखेगा ना, मेरे तो कुछ करने से कुछ नहीं है। तो सब कुछ अभी आप कानून पे छोड़ रहे हैं? हाँ, सब कुछ। এইটাই ইনি জানেন। এই ভরসায় তো আমি কোথাও যাই না। আপনি কি ভাবছেন কি সঞ্জয় এরকম রেপ বা মার্ডার করেছেন? এই যে জানেনি, সামনে রেখে নিয়েছি, কাউকে তো
কেউ তো সামনে নেই, ওরাই আছে। সব সঞ্জয় নিয়ে কি বলবেন আপনি? আর কি বলবো, কিছু বলার নেই। বিচার তোমরা করছো, যখন জজ বিচার করছেন দেখে বিচার করবেন। আপনি মার্ডার কেউ করতে পারে একা? বলো, জানে। আমি আজকে কথা বলছি, ইনি কথা আমি কোনোদিন বলিনি, এই বিপদে আমি কথা বলেছি, জানি। মাসি এদিকে। আচ্ছা মাসি, এই যে আমি কাউকে কিছু বলার দরকার নেই, আমি কিছু জানি না বলে কিছু জানি না, বলে কোনো দরকার নেই, ইনিরা জানেন। সঞ্জয় নিয়ে কি বলবেন? কি আর বলবো, সঞ্জয় 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 সঞ্জয়ের বিরুদ্ধে সব আছে, তো এই বিচার করবে, বিচার করবে। সরকারকে কি বলবে? কি আর বলবো, সরকারই ওকে অ্যারেস্ট করেছিল ফার্স্ট। যে অ্যারেস্ট করেছিল সে জানবে, আর জিজ্ঞেস করো না বাবু, হয়ে গেছে অনেক কিছু পেলে। আপনাকে কি সাথে আছে নাকি আপনি একা থাকছেন? ওরা আসে যায়। সঞ্জয় নিয়ে কেউ কিছু বলেছে? না, এখন তো কিছু বলছে না, যদি বলবে তো আপনাদের এর মধ্যে উঠবে, ও উঠিয়ে দেবে। আপনি কখনো ভেবেছিলেন কি আপনার একমাত্র ছেলে এইরকম একটা দিন দেখবে? উনাদের রূপটা কিভাবে পুড়িয়েছে সেটাই দেখুন, বিচার করবেন। আর কিছু জিজ্ঞেস করো না বাবু, সে বউকে বউ বলা যায় না। আর কোনো মেয়ের যদি ক্যান্সার থাকে, কোনো ছেলেকে যেন বিয়ে না করে। আর কিছু বলার নেই, হয়ে গেল। ওনার শাশুড়িও বলেছিলেন কি যদি সঞ্জয় কিছু করেছে তো ঠিক আছে। ওর বুঝতে পারছেন, ইতিমধ্যেই মানসিকভাবেও কিন্তু যথেষ্ট ভেঙে পড়ছেন সঞ্জয়ের মা। এটা তো খুব সত্যি কথা যে কোনো মাই চায় না তার ছেলে বা মেয়ে খারাপ কোনো কাজের সঙ্গে নির্লিপ্ত থাকুক, কিন্তু এ পর্যায়ে এসে যখন বারবার তার ছেলের সম্বন্ধে নানান রকম বক্তব্য তিনি শুনতে পাচ্ছেন, একটি মায়ের হৃদয় হিসেবে তিনি তার সব যাবতীয় কথা, তার আবেগ তিনি তুলে ধরছেন। কিন্তু এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে সঞ্জয় রায়ের দিকে সবার নজর রয়েছে, তার কারণ তিনি যে ব্যক্তিত্ব, তিনি যেভাবে এই কাজগুলোকে করছেন, তার অতীত ইতিহাস এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান এবং ফিউচারে তার কি পরিণতি হয় সেদিকে তো সবার নজর থাকবে। আর ঠিক সে জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য রাখছি দেখুন। कौन इन्वॉल्व है तो सीबीआई को देखना पड़ेगा और सुप्रीम कोर्ट को देखना पड़ेगा, लेकिन उसका फैमिली और बंगाल का हर जनता का यही मांग है। जैसे डीएनए आया उसमें मिक्स्ड रिपोर्ट आया, जैसे फॉरेंसिक आया उसमें भी बहुत सारा क्वेश्चन डॉक्टर लोग भी उठा रहा है, उनका फैमिली उठा रहा है। ये सबको क्लियर करना फ्यूचर में चाहिए। ये पहला चार्जशीट है, इसका बाद बहुत सारा सप्लीमेंटरी चार्जशीट का मौका भी है। सबका उम्मीद है सुप्रीम कोर्ट और सीबीआई इसका पर्दाफाश करेगी, लेकिन आज जो हुआ उसको मैं वेलकम कर रहा हूँ। আমরা ইনিশিয়ালি যা হয়েছে ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। ফলে এখানে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, পুলিশ প্রশাসন সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে সর্বশক্তিতে এই আরজিকর তদন্ত সঠিক অভিমুখে শুরু করেছিল। মাঝপথে উই ওয়ান্ট সিবিআই বলে যারা সিবিআইয়ের হাতে আনলেন, এখন আবার তাদের বলতে হচ্ছে যে আমরা সিবিআইয়েরটা মানি না। তো ফলে যারা কুৎসা করেছেন, মিথ্যা বলেছেন, মানুষের আবেগকে বিভ্রান্ত করে নিজেদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছেন, আজকের রায় থেকে এটা প্রমাণিত যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে সঠিক অভিমুখে যে তদন্তটা শুরু করেছিল তার বিরুদ্ধে মিথ্যাচার, কুৎসা চলছিল, আদালতের রায় আজ আবার সেটা প্রমাণ হয়ে গেল। কার্যত রাজনৈতিক তরজা, রাজনৈতিক তৎপরতা বাড়ছে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে কুণাল ঘোষ ইতিমধ্যেই যে মন্তব্যগুলো করছেন তা থেকে একটি বিষয় একদম পরিষ্কার,
একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দিকে আসা, বিশেষ করে রাজ্য সরকারের দিকে ধেয়ে আসা যাবতীয় অভিযোগ এখন তারা ডিফেন্ড করছেন। এখন ডিফেন্ড করবার সময় কিন্তু রাজনৈতিক চাপানত এবং রাজনৈতিক তরজার মাঝে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো নির্যাতিতার বিচার। নির্যাতিতার বিচার। দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়, আদৌ পেলেন কি নির্যাতিতা তার বিচার? তিলোত্তমা তার বিচার পেলেন কি? যা বলছেন সরাসরি শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে বিনীত গোয়েলের নাম এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যারা যারা এগুলোর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের নাম সামনে আসলে আরও বেশি খুশি হতেন শুভেন্দু অধিকারী। না দেখুন, তদন্ত কখনো আমাদের আবেগ দিয়ে চলে না, তদন্ত কখনোই কারো আবেগ দিয়ে বশীভূত হয় না। তদন্ত সবসময় নির্ভর করে প্রমাণের ওপরে, এভিডেন্সের ওপরে। আর ঠিক সেই এভিডেন্স এবং প্রমাণের ওপর ভিত্তি করে এ পর্যায়ে বিচার যে জায়গায় এসে দাঁড়িয়েছে তা দোষী সাব্যস্ত হচ্ছেন সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা করবে আদালত সঞ্জয় রায়ের বিরুদ্ধে, অর্থাৎ 20 জানুয়ারি 2025 দোষী সাব্যস্ত হবে সঞ্জয় রায়। অর্থাৎ 5 মাস 11 দিনের মাথায়, অর্থাৎ 164 দিনের মাথায় সাজা ঘোষণা হবে আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। তিলোত্তমা ধর্ষণ এবং খুন কাণ্ডে সোমবার সাজা ঘোষণা আদালতের। নানান রকম প্রশ্ন সামনে আসছে, সেই ছবি আপনাদের সামনে রাখছি। আদালতের রায় সম্পর্কিত 3টি বড় বিষয়। দোষী সাব্যস্ত সঞ্জয় কথা বলার সুযোগ পাবেন, এটাও আপনাদের দেখতে পাবেন 20 জানুয়ারি। এই বিষয় নিয়ে কি বলে সঞ্জয় রায়, সেদিকেও আমাদের নজর থাকবে।